স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে রেদওয়ান আহমেদ। টিআরপি ও পত্রিকার সার্কুলেশনে বড় ধরনের জালিয়াতির প্রমাণ পেয়েছে গণমাধ্যম সংস্কার কমিশন। প্রধান উপদেষ্টার কাছে গণমাধ্যম সংস্কারের সুপারিশ জমা দেওয়ার পর কমিশন প্রধান জানান, এক ব্যক্তি যাতে একাধিক গণমাধ্যমের মালিক না হতে পারে সেই সুপারিশ করা হয়েছে। সংবাদকর্মীদের নিরাপত্তা ও আর্থিক নিশ্চয়তার বিষয়গুলোও তুলে ধরা হয়েছে সুপারিশে। গত বছরের 18 নভেম্বর জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদকে প্রধান করে গণমাধ্যম সংস্কার কমিশন গঠনের জন্য সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। 4 মাসের বেশি সময় পরে শনিবার দুপুরে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয়া হয়। এরপর প্রতিবেদনের বিস্তারিত তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। গণমাধ্যমে কালো টাকা ঢুকেছে, মালিকানায় সমস্যা রয়েছে দাবি করা হয় সংবাদ সম্মেলনে। সুপারিশ করা হয় এক ব্যক্তি যেন একাধিক গণমাধ্যমের মালিক না হন। আমরা দেখেছি টেলিভিশনের লাইসেন্স যারা নিয়েছেন তাদের মিশন স্টেটমেন্ট কি ছিল? মিশন স্টেটমেন্টে কিছুই ছিল না, যা ছিল শুধুমাত্র রাজনৈতিক অঙ্গীকার। আমরা ক্রস ওনারশিপ এটাও বন্ধ করার প্রস্তাব করেছি। ওয়ান হাউস ওয়ান মিডিয়া, এর চাইতে বেশি হতে পারবে না। টিআরপি ও পত্রিকার সার্কুলেশন নিয়ে জালিয়াতির কথাও বলেন কমিশন প্রধান। পত্রিকার সার্কুলেশন এবং টেলিভিশনের টিআরপি রেটিং পয়েন্ট যেটা, এই দুইটার ক্ষেত্রেই যে ধরনের অন্যায় জালিয়াতিই বলবো, জালিয়াতি হয়, এই জালিয়াতিটা বড় ধরনের জালিয়াতি, সেটার প্রমাণ এই রিপোর্টের মধ্যে আছে। সংবাদকর্মীদের নিরাপত্তা ও আর্থিক নিশ্চয়তার বিষয়েও জায়গা পেয়েছে কমিশনের প্রস্তাবে। সাংবাদিকদের নিরাপত্তার হুমকি আসে শারীরিক হামলা, আইনগত হামলা এবং হুমকি ধামকি, এগুলো নানা ধরনের বিষয়ের মধ্য দিয়ে। এগুলোর থেকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। স্বাধীন সাংবাদিকতার উপর অযৌক্তিক বিধিনিষেধ সহ বেশ কিছু বিষয়ে পর্যবেক্ষণ ও সুপারিশ তুলে ধরা হয়েছে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশে। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার সুপারিশ নিয়ে প্রশ্ন তুলে বিএনপি বলছে, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য নষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না। তাই ন্যূনতম সংস্কার শেষে অন্তর্বর্তী সরকারকে নির্বাচন আয়োজনের তাগিদ দেওয়া হয়। আগামীকাল ঐকমত্য কমিশনে বিএনপি সংস্কার প্রস্তাব জমা দেবে বলেও জানানো হয়। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলন। মনে হবে যে উপযুক্ত সময়। সংবাদ সম্মেলনে অংশ নেন মহাসচিব সহ দলটির সিনিয়র নেতারা। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ঐকমত্য কমিশনের সুপারিশে ভবিষ্যতে অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োগের অযৌক্তিক প্রচেষ্টা রয়েছে। ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল নামে, এনসিসি নামে একটা ফ্রেমের প্রস্তাব করা হয়েছে। সেটার গঠন প্রক্রিয়া এবং কার্য পরিধি যেগুলো বর্ণনা করা হয়েছে, তাতে সমস্ত স্তরে স্তরে দেখা যায় অনির্বাচিত বিভিন্ন ব্যক্তিরা এই সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করবেন এবং সাংবিধানিকভাবে তাদেরকে ক্ষমতায়ন করার প্রস্তাব করা হয়েছে। তাতে করে দেখা যাবে নির্বাচিত প্রতিনিধিদের আর কোনো গুরুত্ব নেই। কোনো মহলকে রাজনৈতিক ফায়দা দেওয়ার এজেন্ডা যেন সরকারের কর্মপরিকল্পনার অংশ না হয়, সতর্ক করেন বিএনপি মহাসচিব। আমরা এমন কোনো পদক্ষেপ নিতে পারি না যাতে করে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য, গণ ঐক্য বিনষ্ট হয় অথবা ফাটল ধরে। সুতরাং অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতার অবস্থান বজায় রাখতে হবে। কোনো মহলকে রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা যেন সরকারের কর্মপরিকল্পনার অংশ না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। অন্তর্বর্তী সরকারের কোনো কোনো উপদেষ্টা ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ায় জড়িত থাকার পাশাপাশি প্রশাসন যন্ত্রকে ব্যবহার করা নিয়েও অভিযোগ করেন মির্জা ফখরুল। অন্তর্বর্তী সরকারের কোনো কোনো উপদেষ্টা ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ায় প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত থাকায় জনমনের সংশয়ের সৃষ্টি হয়েছে। এ প্রক্রিয়ায় প্রশাসন যন্ত্রকে ব্যবহার করার নানা প্রকার লক্ষণ ও প্রমাণ ক্রমেই প্রকাশ পাচ্ছে, যা দেশ ও গণতন্ত্রের জন্য মোটেই সুখকর নয়। আগামীকাল জাতীয় ঐকমত্য কমিশনে বিএনপির সংস্কার প্রস্তাবনা জমা দেওয়া হবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় ঐকমত্য কমিশনের স্প্রেডশিটের অবস্থা এবং কমিশন সদস্যদের বিভিন্ন সময়ের বক্তব্য ও বিশেষ কয়েকটি রাজনৈতিক দলের বক্তব্য বিবৃতির মধ্যে মিল পাওয়া যায়। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনে প্রার্থীর সর্বনিম্ন বয়স 23 আর 16 বছর বয়স থেকে ভোটাধিকার প্রয়োগের প্রস্তাব দেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি।
আওয়ামী লীগকে দেশবিরোধী শক্তি উল্লেখ করে সংবাদ সম্মেলনে জানানো হয় দেশকে অস্থিতিশীল করতে তৎপর রয়েছে দলটি। আগামীকাল ঐকমত্য কমিশনের কাছে প্রস্তাবনা জমা দেবে এনসিপি। শনিবার রাজধানীর বাংলা মোটরের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন আয়োজন করে এনসিপি। সংবাদ সম্মেলনে জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাবনা নিয়ে কথা বলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। তারা বলেছেন যে ন্যূনতম প্রার্থী হওয়ার বয়স হচ্ছে 21 বছর। আমরা মনে করেছি যে ইট ইজ টু আর্লি, এটা 23 বছর হতে পারে, এবং সেক্ষেত্রে ভোট দেওয়ার বয়স সেটা আমরা মনে করেছি যে 16 বছর বয়স থেকে হতে পারে। এবং পৃথিবীর অনেকগুলো জায়গা আছে, লাতিন আমেরিকা, ইভেন অস্ট্রিয়াতেও এই বিধানটা আছে যে 16 বছর বয়স থেকে ভোটের বিধান বাংলাদেশে করার জন্য এটা আমরা প্রস্তাব করব কালকে। আওয়ামী লীগকে দেশবিরোধী শক্তি আর 72-এর সংবিধান গ্রহণযোগ্য নয় বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। আওয়ামী লীগ এখন পরিষ্কারভাবে একটা দেশবিরোধী শক্তি এবং ভারতের এজেন্ট। তারা যদি আন্দোলনে নামে সেটাকে আমরা আন্দোলন বলবো না, তারা একটা দেশকে অস্থিতিশীল করার জন্য নামবে। 72-এর সংবিধান নিয়ে তো আমরা বলেছি যে আমরা মনে করি যে এই সংবিধান আর কার্যকর নাই এই গণঅভ্যুত্থানের পরে। আমরা মনে করি একটা সম্পূর্ণ নতুন গণতান্ত্রিক সংবিধান লেখা উচিত গণপরিষদের মধ্য দিয়ে। আগামীকাল দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনে এনসিপি সংস্কারের জন্য সুপারিশ জমা দেবে বলেও জানানো হয়। আমরা আগামীকালকে জমা দিচ্ছি। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। সংবিধানের মূলনীতিতে বহুত্ববাদ যুক্ত করা নিয়ে আপত্তি জানিয়েছে খেলাফত মজলিস। সেই সঙ্গে ইসলামের স্পষ্ট বিরোধী কোনো আইন না করারও দাবি দলটির। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান দলটির মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের। এরপর সংলাপে বাংলাদেশ লেবার পার্টি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের পক্ষে মত দিয়েছে। 15 বছরের আওয়ামী লীগ সরকারের ফ্যাসিবাদ পতনের পর দাবি ওঠে দেশ গঠনে নানামুখী সংস্কারের। পরে অন্তর্বর্তীকালীন সরকার 6টি সংস্কার কমিশন গঠন করে, যাদের সংস্কার প্রস্তাবনার আলোকে গঠিত হয় জাতীয় ঐকমত্য কমিশন। রাজনৈতিক দলগুলোর ঐকমত্য কমিশনের সাথে সংলাপের দ্বিতীয় দিনে খেলাফতে মজলিস ও লেবার পার্টি কমিশনের সামনে তাদের প্রস্তাবনা তুলে ধরে মতামত দেন। বৈঠক শেষে খেলাফত মজলিসের মহাসচিব বলেন, ইসলামের স্পষ্ট বিধানের বিরুদ্ধে কোনো আইন করা যাবে না। সংবিধানে একটা ধারা থাকতে হবে, ইসলামের স্পষ্ট বিধানের বিরুদ্ধে আইন করা যাবে না। এটা আমরা বলছি সামাজিক ধর্মীয় স্টেবিলিটির কারণে একান্ত প্রয়োজন। নারীদের ব্যাপারে আমরা উন্মুক্ত আলোচনা, উন্মুক্ত প্রতিযোগিতা, কোনো কোড সিস্টেমের প্রয়োজন নাই। এই জন্য মানবিক মর্যাদা থাকলে পরে বহুত্ববাদের কোনো প্রয়োজন নাই। পরে লেবার পার্টি সভাপতি জানান, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের পক্ষে তারা, তবে দেশকে 4টি প্রদেশে ভাগের বিপক্ষে। আমরা মনে করি যে বাংলাদেশে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের দরকার আছে। আমরা এই 4টা প্রদেশকে আমরা সন্দেহের চোখে আমাদেরকে দেখি যে বাংলাদেশের মতো জায়গাতে প্রদেশগুলো হলে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হবে। সংলাপের শুরুতেই জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতির আশাবাদ, আলাপ আলোচনার মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে সংস্কারের বিষয়ে ঐকমত্যে পৌঁছানো যাবে। আপনারা আন্তরিকভাবে যেই মতামতগুলো জানিয়েছেন সেই মতামতগুলোর ভিত্তিতেই আমরা আলোচনাটা শুরু করব, এবং আমরা আশা করি যে আলোচনা শুধু আপনাদের সঙ্গে না, অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে, এবং তার মধ্য দিয়ে আমরা এক জায়গায় আসতে পারবো স্বল্পতম সময়ের মধ্য দিয়ে। রবিবার সংস্কার প্রস্তাব নিয়ে মতামত জমা দেওয়ার কথা রয়েছে বিএনপির। অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা। সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে অবস্থান ও গণস্বাক্ষর কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন। রাশেদ খান বলেন, যারা সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করছে তারা আরেকটি 1/11 ফিরিয়ে আনার অপচেষ্টা করছে। গণহত্যার বিচারের আগে যত ক্লিন ইমেজেরই হোক না কেন, আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না বলেও মন্তব্য তার। এই যে এখন আমাদের সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র চলছে, এই অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকা নয়। সেনাবাহিনী যদি ভূমিকা না রাখত, কোন অভ্যুত্থান বাংলাদেশে হতো না। সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানো, সেনাবাহিনীকে বিতর্কিত করা, এই চেষ্টা যারা করছে তারা মূলত আরেকটি 1/11 ফিরিয়ে আনতে চায়। সমঝোতা ও আসন ভাগাভাগি করে কেউ যদি নির্বাচন করে তাহলে সংস্কার করে কি হবে, এমন প্রশ্ন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার। সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসার কোনো পদক্ষেপ নেয়নি। কিছু কিছু মানুষ অহেতুক সামনে নিয়ে আসছে তাদের। এ নিয়ে নাগরিক ঐক্য উদ্বিগ্ন বলেও মন্তব্য করেন
মাহমুদুর রহমান মান্না। ছাত্ররা বলেছে এই রকম সমঝোতা কারো কারোর সাথে হয়েছে, এই জন্য কোনো দল কোনো কথা বলেনি এবং তার এখন বলছে না। এখন সমঝোতা করে আসন ভাগাভাগির নির্বাচনে যদি হয় তাহলে এগুলো করবার মানে কি আছে? এই যে ধরেন এতক্ষণ ধরে আমরা আপনাদেরকে এই সংস্কারের উপরে কথাবার্তা বললাম, এগুলো তো কোনো কাজই করবে না। ২৬শে মার্চ 4 দিনের সফরে চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সফরে প্রাধান্য পাবে তিস্তাসহ নানা উন্নয়ন প্রকল্প। তবে সবকিছুকে ছাপিয়ে প্রধান উপদেষ্টার চীন সফর ভূ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। আগামী ২৬শে মার্চ 4 দিনের সফরে চীন যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক ছাড়াও গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রোগ্রামে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূস আগামী ২৭ মার্চ চীনের হাইনান প্রদেশে বোয়াও ফোরাম ফর এশিয়ার উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন। এছাড়াও পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার পাশাপাশি সম্মানসূচক ডক্টরেট গ্রহণ করবেন। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন এই সফর মূলত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে চীনের কূটনৈতিক স্বীকৃতি ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের প্রচেষ্টার অংশ। রাজনৈতিক অনিশ্চয়তার পরও চীনের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ কেমন হবে তা নিয়ে আলোচনা হতে পারে। যে কোনো রকমের রাজনৈতিক পট পরিবর্তনের পরেই কিন্তু নতুন করে আবার সব পক্ষেরই এই বিষয়টি দরকার পড়ে যে নতুন করে পরস্পরের প্রতি সমর্থন জানানো এবং যে কাজগুলো চলছে সেগুলোকে চলমান কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া এবং নতুন নতুন প্রকল্প বা সহযোগিতার ক্ষেত্র তৈরি করা এবং সেগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া। স্বাভাবিকভাবে আলোচনা হবে, যে আলোচনা করা দরকার বড় কিছু হওয়ার কথা না, যেহেতু একটা ইন্টারিম রেজিম, যেহেতু যতক্ষণ আমি মনে করি চীনও অপেক্ষা করবে নির্বাচন পর্যন্ত, কারণ ইন্টারিম তো ইন্টারিমই। তো সেই জায়গায় বড় কিছু হওয়ার কথা, তবে একটা সিম্বলিক ভ্যালু থাকবে, কোনো সন্দেহ নেই। শুধু কি তাই, ভূ রাজনীতিতে এই সফরের গুরুত্ব কতখানি? এই সফর ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রকে কি কোনো বার্তা দিচ্ছে? এবং একটা জিনিস পরিষ্কার যেটা চীন করতে চাচ্ছে সেটা হলো, যেই সরকারই থাকুক না কেন আমি সব সরকারের সাথেই মানে সরকার ওইভাবে ওই মানুষ চিন্তা করে তারা সম্পর্ক করেন না, ওটাই মনে হয় আবার হয়তো পরিষ্কার হবে এবার। ভূ রাজনৈতিকভাবে বাংলাদেশের গুরুত্ব বেড়ে গেছে। এখন একটা আমরা কেউ কেউ মনে করছেন যে হয়তো একটা ভ্যাকুয়াম সৃষ্টি হয়েছে, সেই জন্য একটা প্রতিযোগিতার মতন থাকতে পারে। আমি ঠিক সেটাকে খুব বেশি গুরুত্ব দিয়ে দেখি না। চীনের সাথে সম্পর্ক আমাদের সহযোগিতা বৃদ্ধি পেলে অন্যরা তো দেখবে, তো তারাও তাদের জায়গাটা ছেড়ে দিতে চাইবে না, সুতরাং সেটা আছে। কিন্তু ঘটনার প্রবাহ যাই থাকুক না কেন, চীন বাংলাদেশের সাথে সম্পর্ক কোন মাত্রায় রাখতে চায় সেটি গুরুত্ব পাচ্ছে এই সফরে, এমনটাই মনে করেন এই দুই বিশ্লেষক। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। পশ্চিমা লঘুচাপের কারণে সারা দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে, সেটা আজ এবং আগামীকাল অব্যাহত থাকতে পারে। আগামী পরশু অর্থাৎ সোমবার থেকে তাপমাত্রা কিছুটা বাড়বে, তবে কালবৈশাখী ঝড়ের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ঢাকা, রংপুর, রাজশাহী, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার উপর দিয়ে অস্থায়ী দমকা, ঝোড়ো হাওয়া, বজ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। আজ সারাদিনই দেশের বেশিরভাগ জেলার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। দেশের মধ্যাঞ্চলের জেলাগুলোয় গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। রবিবার দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি হতে পারে। বিশ্বের মোট জনসংখ্যার ২৬% সুপেয় পানির সংকটে, এমন উদ্বেগজনক তথ্য দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর বাংলাদেশের মতো নদীমাতৃক দেশে ৪১% মানুষ নিরাপদ পানি সুবিধা পায় না। জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের সংকট বেশি উপকূলীয় জেলাগুলোতে। এমন বাস্তবতায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও নিরাপদ পানির ভবিষ্যৎ নিশ্চিত করার উপর গুরুত্ব দিয়ে সারা দেশে পালন করা হচ্ছে বিশ্ব পানি দিবস। এই চিত্র দেশের উপকূলীয় জেলা খুলনার কয়রা উপজেলার। শুকনো মৌসুমের শুরুতেই সুপেয় পানির তীব্র সংকট। কয়েক কিলোমিটার পথ পাড়ি দিয়ে খাবার পানি সংগ্রহ করছেন বাসিন্দারা। আমরা আসছি মাদারবাড়ি থেকে, এখান থেকে মাদারবাড়ি 2 কিলো দূর। আমাদের খাবার পানি নেওয়ার জন্য এখানে আসতে হয়, পানির খুব কষ্ট। দক্ষিণ অঞ্চলে আর নেই কোনো জায়গায় পানি, কয়রা থানার মধ্যে আর পানি নেই, আর এই পুকুরের পানি দোকান ছাড়া। শুধু কয়রা নয়, শুষ্ক মৌসুমে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট সহ উপকূলীয় জেলাগুলোতেও এ সংকট নিত্যদিনের। চারিদিকে নদীখাল থাকলেও নেই পানযোগ্য জল। লোনা পানি এসে গ্রাস করেছে সুপেয় পানির উৎসগুলো। বৃষ্টির পানিতে বছরে 6 মাস কাটলেও বাকি সময় খাবারের পানির জন্য যুদ্ধ করতে হয় বাসিন্দাদের।
কষ্ট, খুব বিশাল কষ্ট। তাই বিকালবেলা আমরা রান্না করবো, না পানি নিতে আসবো, পানি নিতে এসে সবার সাথে গন্ডগোল করতে হয়। আমি পাশের গ্রামের থেকে এখানে পানি নিতে আসি, তারপরেও কোনো সময় ফিল্টারে জল পড়ে না, এই একটা অসুবিধা হয়। পাশের গ্রাম থেকে পানি নিতে আসতে হয়, অনেক দূরের পথ, তারপরেও না আসলেও কোনো উপায় নেই। জলবায়ু পরিবর্তন, জলাধার দখল, ভরাট ও ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় এই সংকট বলছেন পরিবেশবিদরা। আমাদের যেখানে নগরায়নটা হচ্ছে, নগরায়নটা যে কতটা পরিকল্পিত হচ্ছে সেটা বলা যাচ্ছে না। কারণ হচ্ছে গিয়ে যে আমরা কংক্রিট দিয়ে ঢেকে ফেলছি, পানি ভূগর্ভস্থে পৌঁছাতে পারছে না সেভাবে, অ্যাকুইফার রিচার্জটা সেভাবে হচ্ছে না, এটা একটা জিনিস ঘটছে। সংকট সমাধানে পানি ব্যবহারের নীতিমালা ও জলাধার দখলমুক্ত করার দাবি পরিবেশবাদীদের। সরকারের খুবই কঠোর মনোভাব নিয়ে এর বিরোধী ব্যবস্থা গ্রহণ করতে হবে। দীর্ঘমেয়াদী প্রকল্পের মাধ্যমে বৃষ্টির পানি ধরে এই এলাকার মানুষের বাড়িতে বাড়িতে যদি পাইপলাইন করে দেওয়া সম্ভব হয়, তাহলে আমার মনে হয় যে এই সংকট কিছুটা হলেও দূর হবে। উপকূলের বাসিন্দাদের সুপেয় পানি সরবরাহে নানা পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। ইতিমধ্যেই আমরা প্রকল্প হাতে নিয়েছি, বিভিন্ন ধরনের প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে আমরা ভবিষ্যতে পানির সমস্যার সমাধান করতে পারবো। সুপেয় পানির সরবরাহ নিশ্চিত করতে কার্যকর প্রকল্প বাস্তবায়নের তাগিদ উপকূলবাসীর। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। কক্সবাজারে টেকনাফের নাফ নদীর শাহপরীর এলাকা দিয়ে মিয়ানমার থেকে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গা বোঝাই ট্রলার ডুবে গেছে। এতে দুর্ঘটনা কবলিত ট্রলারটি সহ 25 জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করেছে বিজিবি। এই ঘটনায় কেউ নিখোঁজ রয়েছে কিনা তা নিশ্চিত হতে নাফ নদীতে অনুসন্ধান চালাচ্ছে বিজিবি। বিজিবির শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, শুক্রবার মধ্যরাতে মিয়ানমার থেকে ট্রলার যোগে একদল রোহিঙ্গা নাফ নদী দিয়ে টেকনাফের শাহপরীর দ্বীপে অনুপ্রবেশের চেষ্টা করে। এক পর্যায়ে ট্রলারটি বাংলাদেশের জলসীমার ভেতরে এসে ডুবে যায়। উদ্ধার হওয়া রোহিঙ্গারা জানিয়েছে, ট্রলারটিতে 60 জন ছিলেন। বাহারি সব খাবার মিলছে রংপুর নগরীর ইফতার বাজারে। এই নিয়ে বিস্তারিত জানাতে নগরীর কাঁচাবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। মাজেদ মাসুদ, রংপুরের ইফতার আয়োজন কেমন দেখছেন, জানতে চাই আপনার কাছে। রেদওয়ান, আসলে স্বাদে এবং পদে বৈচিত্র্য আর আয়োজনে ভিন্নতা আনতে প্রত্যেক বছরই যারা ইফতারের ব্যবসায়ী রয়েছেন তাদের একটি চেষ্টা থাকে, সেটি এবছরও আমরা ব্যতিক্রম দেখছি না। রংপুরের বাজারে কিন্তু এবারে ইফতারের যে পসরা আমরা দেখছি, নানান ধরনের বৈচিত্র্য এসেছে খাবারের যেমন, এবং পাশাপাশি দাম এবং মান যেন নিয়ন্ত্রণে রাখা যায় সেই চেষ্টাটিও ব্যবসায়ীরা করছেন। ফলে ক্রেতা বিক্রেতাদের হাঁকডাকে একেবারে মুখরিত হয়ে উঠেছে ইফতার বাজার। যদিও এখনও ঘড়ির কাঁটায় সময় 3:30, আমরা জানি যে আসলে 5টার পর থেকেই এই ইফতার বাজার একেবারে জমজমাট হয়ে ওঠে। একটু বলতে চাই, এবারে রংপুরের বাজারে ইফতার আয়োজনে একদিকে যেমন রয়েছে আপনার হালিম, অন্যদিকে রয়েছে হালুয়া। একই সাথে আমরা দেখছি শামি কাবাব, জালি কাবাব, মাটন কাবাব, বিফ কাবাব, কোপ্তা, পাশাপাশি রয়েছে এখানে চিকেন ফ্রাই, সাসলিক, বুট, বুন্দিয়া, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, মাংসর চপ, এগুলো তো রয়েছে। পাশাপাশি রয়েছে ছানা পোলাও এবং হালিমটা কিন্তু বেশ স্পেশাল। এবং মস্কোর যে হালুয়া, সেটি রংপুরের বাজারে গতবার বাজিমাত করেছিল। একইভাবে আমরা এবছরও দেখছি রংপুর যে নগরীর কাচারি বাজার রয়েছে, এই কাচারি বাজারের একেবারে ঐতিহ্যবাহী মহুয়া মৌবন যে ইফতার আয়োজন, সেখানে কিন্তু আমরা মস্কোট হালুয়ার এবারও আমরা দেখছি বেশ চাহিদা রয়েছে। এবং বিশেষ করে 7টি মশলা দিয়ে যে বিশেষ প্রক্রিয়ায় তৈরি হালিম, সেই হালিমের চাহিদাও রংপুরের মানুষের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এবার ব্যবসায়ীরা বলছেন বিক্রি কিছুটা কম, মানুষের হাতে টাকা পয়সা কম, ফলে বেচা কেনা কিছুটা কমেছে। আর ক্রেতা সাধারণ বলছেন দাম গত বছরের তুলনায় এবার সাধ্যের মধ্যে রয়েছে, এবং একইভাবে যেন আসলে এটি স্বাস্থ্যকর খাবার যেন পরিবেশন করা যায়, সেদিক থেকে স্বাস্থ্যকর দিকটাও কিন্তু নিশ্চয়তা দিচ্ছেন তারা। একটু যদি আপনাকে দেখাই, আপনি নিশ্চয়ই দেখবেন যে পাশে একেবারে গরম তেলে পেঁয়াজ ও বেগুনি ভাজা হচ্ছে, এবং ক্রেতারা সেখান থেকেই সংগ্রহ করছেন, এবং মানুষের মধ্যে একটা তৃপ্তির ঢেকুর দেখছি আমরা। তারা যেটি বলছেন, ইফতার বাজারে একদিকে যেমন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সেই বাজারটা তারা নিয়ন্ত্রণ করেন, এবং বাজারে যেন কোনো ধরনের অস্বাস্থ্যকর পরিবেশ যেন না থাকে, এই স্বাস্থ্যগত দিকটা যেমন খেয়াল রাখেন। অন্যদিকে এই ইফতার বাজারে কেউ বাড়তি দাম নিয়ে ক্রেতাদের বিব্রত করতে চান না। সংযমের এই মাসকে তারা আসলে সংযম করতে চান। ব্যবসায়িকভাবেও তারা এটি যেন কোনোভাবে
কোনোভাবেই যেন আত্মসংযম বোধটা বজায় রাখা যায় এবং মানুষের সাথে যেন প্রতারণা করা না হয় এবং যারা ক্রেতা সাধারণ রোজাদাররা রয়েছে তারা যেন উপাদেয় খাবার অল্প দামেই পায় সেই চেষ্টাটিও তারা করে থাকেন। তো সব মিলিয়ে রংপুরের বাজারে প্রতিদিনই আমরা দেখি প্রায় 100 কোটি টাকার ইফতার এখানে এই মাস জুড়ে বিক্রি হয়ে থাকে। এবারও বেশ জাঁকজমকভাবে ইফতার বাজার জমে উঠেছে। রেদওয়ান। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে বিক্ষোভ করছে জাতীয় নাগরিক পার্টি। সেখানে আছেন সহকর্মী আরিফুল ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। আরিফ, সেখানে কেমন পরিস্থিতি দেখছেন, বিস্তারিত জানতে চাই। রেদওয়ান, আমি এখন শাহবাগে অবস্থান করছি। এখানে মূলত আজকে যে আওয়ামী লীগের রাজনীতি বা রাজনীতির নিবন্ধন এমনকি গণহত্যার বিচারের দাবিতে তারা এই বিক্ষোভ কর্মসূচি পালন করছেন বা অবস্থান কর্মসূচি পালন করছেন এনসিপি, জাতীয় নাগরিক পার্টি। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে ঠিক 3:30টায় তাদের এই অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। বিভিন্ন জায়গা থেকে তাদের নেতৃবৃন্দরা অংশ নিয়েছেন, বিশেষ করে হাসনাত আবদুল্লাহ এবং সাজিদ আলম, তারাও কিন্তু কিছুক্ষণের মধ্যেই এই সমাবেশে বা বিক্ষোভ কর্মসূচিতে বা বিক্ষোভ মিছিলে তারা অংশ নেবেন। বিভিন্ন স্লোগানে কিন্তু মুখরিত করে ফেলেছে এই পুরো শাহবাগ চত্বরটিকে। কারণ এখানে তারা বরাবরই বলে যাচ্ছেন যে আওয়ামী লীগের যে রাজনৈতিক বা সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে তারা যতক্ষণ না পর্যন্ত তাদের নিবন্ধন বাতিল না হবে, যতক্ষণ না পর্যন্ত তাদের কার্যক্রম নিষিদ্ধ না হবে, সব ধরনের কার্যক্রম যতক্ষণ না পর্যন্ত নিষিদ্ধ না হবে, তারা এই রাজপথ ছাড়বে না। তারা এইভাবেই তারা আন্দোলন কর্মসূচি শান্তিপূর্ণভাবে করে যাবেন, এমনটাও কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন। এর পাশাপাশি যে বিষয়টি আরেকটি বিষয় তারা বলছেন যে দোষীদের যারা গণহত্যার সঙ্গে জড়িত তারা কিন্তু এখনো পর্যন্ত শাস্তির আওতায় আসেনি। তাদেরকে গণবিচারের দাবি বা গণহত্যার বিচার করতে হবে, এটা একটা সংস্কারের বা প্রধান অংশ বলেও কিন্তু তারা তুলে ধরছেন। এখন এখানে আরেকটি বিষয় তারা কিন্তু এটাও বলছেন যে এখানে মূলত এই আওয়ামী লীগের নিষিদ্ধ করেই এই ছাত্র জনতা ঘরে ফিরবেন যা বলে মনে করছেন তারা। এমনকি কোনো জায়গা থেকে যদি আওয়ামী লীগের রাজনীতি করার পক্ষে কেউ যদি ষড়যন্ত্র করে থাকে, তার পেছনে যদি যারাই জড়িত থাকবে তাদেরকে কিন্তু আসলে কঠিন জবাব দিবে এই দল বা ছাত্র জনতা, সেটাও কিন্তু তারা উল্লেখ করে যাচ্ছেন। তো জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা যে মূল বক্তব্যটা বা আলোচনা বিষয় যে কেন্দ্রবিন্দু যার জন্য আসলে অপেক্ষা করছেন প্রত্যেকটা গণমাধ্যম কর্মী, তারা যে হাসনাত আবদুল্লাহ এবং সাজিদ আলম যখন আসবেন তাদের যে মূল বক্তব্য, সেই বক্তব্য আমরা কিন্তু সেখানে হয়তোবা আরো গুরুত্বপূর্ণ কথা তিনি বলবেন। সেই কথাগুলো হয়তোবা আমরা পরবর্তীতে সংবাদ সম্মেলনে বা পরবর্তীতে আমরা কিন্তু সংবাদে তুলে ধরার চেষ্টা করব। জি আরিফ, নিশ্চয়ই আমরা পরবর্তীতে আপনার কাছে তাদের বক্তব্য সম্পর্কে জানবো, তথ্য আরো জানবো। ধন্যবাদ আপনাকে।